নমস্কার। আজকে আমরা আবার এসে উপস্থিত হয়েছি শনিবারের বাংলা আবারের প্রোগ্রামে। বাংলা আবারের সান্ধ্য আলোচনা, সান্ধ্য আড্ডা যেটাই বলুন সেখানে। আজকে আমাদের মধ্যে যিনি আছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিচ্ছু নেই। সবাই চেনেন কাঞ্চন ব্যানার্জি ফ্রম বোস্টন। আমাদের আজকের যে অনুষ্ঠান বা আজকের যে আলোচনা সেটা হলো রাজা রামমোহন রায়কে নিয়ে। যুগপুরুষ রাজা রামমোহন রায়, যাকে আমরা ভারতের রেনেসা বা নবজাগরণের প্রতীক হিসেবে দেখি। নবজাগরণ বলতে যা বোঝায়, অর্থাৎ যেই সময় মধ্যযুগে পুরো হিন্দু সমাজ একদম তলিয়ে যাচ্ছিল, অন্ধকারাচ্ছন্ন, নানান রকম সুপারস্টিশন যাকে বলে তার আড়ালে, সেই সময় তিনি উঠে দাঁড়ান। তিনি বলেছিলেন জাগো, সমাজকে জাগিয়ে তুলেছিলেন। তিনি সমাজকে নতুন দিশা দেখিয়েছিলেন এবং যে বিষয়ে তাকে আমরা প্রতিনিয়ত মনে রাখি, বিশেষ করে আমরা মহিলারা, সেটা হচ্ছে সতীদাহ প্রথাকে তিনি বন্ধ করেছিলেন। রামমোহন রায় সতীদাহ প্রথাকে বন্ধ করেছিলেন এবং আমি এই 2-3 দিন আগেই ফেসবুকে একটা রিল দেখছিলাম যেখানে বলা হয়েছে যে ওনার কোনো এক বৌদি, যে বৌদি ওনাকে ভীষণ ভালোবাসতেন, মানে একদম মানে পুত্র স্নেহে, ভ্রাতৃ স্নেহে ওনাকে ভীষণ পছন্দ করতেন রামমোহনকে। তিনি তখন বাড়িতে ছিলেন না, সেই সময় দাদার মৃত্যু হয় এবং ওই বৌদিকে যেরকম হয় টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় শ্মশানে এবং তাকে চিতায় তুলে দেওয়া হয়। সেই চিতা থেকে কোনোভাবে তিনি পালিয়ে যেতে পারেন প্রথমবার এবং পালিয়ে গিয়ে শ্মশানেই ঝোপের আড়ালে লুকিয়েছিলেন। কেউ তাকে দেখতে পায় এবং তিনি শুধু বারবার করে বলেন রামমোহনকে ডাকো, রামমোহনকে ডাকো। কিন্তু রামমোহন তখন এখানে ছিলেন না। তখন সেই সমাজের পণ্ডিতরা তাকে তুলে এনে জোর করে আবার সেই শবের উপরে শুয়ে দেওয়া হয় এবং তাকে পুড়িয়ে মারা হয়। এই ঘটনা রাজা রামমোহনকে ভীষণভাবে দুঃখ দেয় এবং তিনি ঠিক করেন এই সতীদাহ প্রথা আর মানে চালানো যাবে না। শুধু বৌদি নয়, গোটা ভারতের মহিলাদের ওপর যে অত্যাচার, অর্থাৎ তখন তো মানে একজন বৃদ্ধ মানুষের বিয়ে হতো, তার অল্প বয়সী 2-3জন স্ত্রী, এক এক করে প্রতিটি মেয়েকে সেই শবের সঙ্গে চিতায় তুলে দেওয়া এবং তাদের মৃত্যু দেখে উল্লাস, এ বোধহয় নবজাগরণের সেই প্রতীক রাজা রামমোহন রায় সহ্য করতে পারেননি। তাই তিনি লড়েছিলেন, আন্দোলন করেছিলেন। আমি একজন মহিলা হয়ে গর্বিত এবং কাঞ্চনদার কাছ থেকে আমরা শুনবো তার সমস্ত বিষয়, তার জীবনী, তিনি ছোটবেলায় কোথায় ছিলেন, কোথায় পড়াশোনা করেছেন, কিভাবে বড় হয়েছেন এবং এই যে গোটা সমাজের বিরুদ্ধে তিনি কিভাবে রুখে দাঁড়িয়েছেন, সমস্ত বিরোধিতা সত্ত্বেও কিভাবে তিনি এগিয়ে গিয়েছেন। নমস্কার, ধন্যবাদ সঙ্গমিত্রা এই ইন্ট্রোডাকশনের জন্য। আর সমস্ত শ্রোতা দর্শকদের আমাদের বাংলাবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। 22শে মে রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী। তো আজকে সেই হিসেবেই এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে ওনার সম্বন্ধে আলোচনার জন্য। রাজা রামমোহন রায়, তাকে রাজা এবং অনেকেই রাজর্ষি বলেন। রাজর্ষি মানে রাজা এবং ঋষি একই সঙ্গে। এবং সেটার যথাযথ কারণ হলো যে তাকে রাজা টাইটেল দেয়া হয়েছিল, মোগলরা দিয়েছিল, কিন্তু তার চরিত্রে তিনি একজন ঋষি ছিলেন। ঋষি মানে যিনি ভবিষ্যৎ দেখতে পান। তো সেই রাজর্ষি বা রাজা রামমোহন রায় সম্বন্ধে তার প্রতি প্রণাম জানিয়ে আজকে আমরা অনুষ্ঠান আলোচনাটা শুরু করি। প্রথমত তার ছোটবেলার জীবন, যেটা সঙ্গীতা বললে তুমি, রাধানগর, হুগলি জেলার রাধানগরে, ওখানে ওনার জন্ম এবং পড়াশুনোর ক্ষেত্রে ওনার বাবা এবং ফ্যামিলির সবাই মুঘলদের বিভিন্ন কার্যে যুক্ত ছিলেন এবং তখনকার দিনে মুঘলদের জন্য কাজ করতে গেলে উর্দু, আরবি শিখতে হতো
সেই সূত্রে ছোটবেলাতেই রাজা রামমোহন রায়ের আরবি, উর্দু এবং পার্সি ভাষায় তার লেখাপড়া শুরু হয়। পরে তিনি ভারতীয় সভ্যতার জন্য যে শিক্ষা, সেটার জন্য তিনি বারাণসী যান। বারাণসীতে তিনি সংস্কৃত শিক্ষা করেন এবং বিভিন্ন শাস্ত্র চর্চা করেন, এবং পরবর্তীতে ফিরে এসে তিনি তার বাড়ির কাছেই একটি শক্তিপীঠ রয়েছে। সেই শক্তিপীঠের আমার যতদূর গবেষণা দেখাচ্ছে যে উনি কোনো তান্ত্রিকের সংস্পর্শে আসেন এবং তন্ত্র সাধনা শুরু করেন। রাজা রামমোহন রায়ের সম্বন্ধে বাঙালি তো ভুলে গেছেই, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা জাতীয়তাবাদী বলে যারা নিজেদের বলেন, তারাও কিন্তু রামমোহনকে ভুল বুঝেছেন এবং ভুল বোঝান। এটা দিয়েই শুরু করি। প্রথমত হচ্ছে যে একটা প্রচলন আছে যে উনি নাকি খ্রিস্টান হয়ে গেছিলেন, সেটা গেল একটা। উনি নাকি সতীদাহ প্রথা খুব একটা বেশি ছিল না, ওটা একটা ব্রিটিশদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে সাজেস্ট করে ওনাকে এই ব্যাপারটাকে সারা পৃথিবীকে হিন্দু ধর্মকে ছোট করে দেখানোর জন্য নাকি সতীদাহ ব্যাপারটাকে বড় করে দেখানো হয়েছিল, হয়তো কিছু কিছু কেস ছিল। সেকেন্ড এটা অভিযোগ। থার্ড হচ্ছে উনি ইংরেজি শিক্ষার বিরুদ্ধে ছিলেন এবং তার জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা সংস্কৃতি শিখতে পারতাম, সবকিছু সংস্কৃত আমাদের জাতীয় ভাষা হতে পারত। এই তিনটে মেইন কমপ্লেন্ট ওনার এগেনস্টে যারা ওনাকে পছন্দ করে না বা দেখতে পারে না তারা করে থাকে। তো এটা যথাযথ যারা বলেন তারা অজ্ঞ হিসেবেই বলেন। তারা যদি রামমোহনের যে কমপ্লিট ওয়ার্কস অফ রাজা রামমোহন রায় ওটাই শুধু যদি পড়েন, আর কিছু পড়তে হবে না, তাহলে বুঝতে পারবেন যে আমরা কতখানি ভুল বুঝেছি ওনাকে এবং ভুল করেছি, এবং তার জন্য আমাদের মানে এর ক্ষমা নেই অ্যাকচুয়ালি। এই কারণে যে আমরা যারা স্বামী বিবেকানন্দের ভক্ত, যে স্বামী বিবেকানন্দ জাতীয়তাবাদ, জাতীয়তাবোধ এবং ধর্মের পুনর্জাগরণের জন্য স্বামী বিবেকানন্দকে আমরা সবাই শ্রদ্ধা করি, অনেকে পুজো করেন। সেই স্বামী বিবেকানন্দ স্বয়ং বলে গেছেন যে রাজা রামমোহন রায় যে কাজটা শুরু করেছিলেন আমি সেটা শেষ করতে এসেছি। তো এটা ভগিনী নিবেদিতাকে স্বামীজি বলেছিলেন এবং এগুলো এখন পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত সতীদাহ প্রথা যেটা ছিল, যেটা তুমি বললে, সেটা গোটা ভারতবর্ষে তো ছিলই, কিন্তু বাংলায় খুবই বেশি পরিমাণে হতো এবং উচ্চ বর্ণের মধ্যে বেশি হতো। এবং বাংলায় বিভিন্ন জায়গায় গঙ্গার ধারে, বিভিন্ন নদীর ধারে অনেক এরকম সতী ঘাট আছে যেখানে সতী দাহ হতো। দ্বিতীয়ত উনি খ্রিস্টান হয়ে গেছিলেন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, ভারতবর্ষকে খ্রিস্টান দেশ হতে পারতো তার থেকে উনি বাঁচিয়েছিলেন। ভারতবর্ষ উনি যদি না আসতেন, আমার মতে বলে যে গোটা ভারতবর্ষই একটা খ্রিস্টান দেশে পরিণত হতো। সেটা আমি ডিটেলসে পরে আসছি। তারপরে যেটা ওনাকে বলা হয় উনি খ্রিস্টান হয়ে গেছিলেন। তো উনি মারা যান ইংল্যান্ডে। ইংল্যান্ডে মারা যাওয়ার সময় যারা ওনার কাছাকাছি ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী উনি নিজে এখান থেকে, দেশ থেকে একজন রাঁধুনি নিয়ে গেছিলেন, পাচক নিয়ে গেছিলেন, তার হাতে ছাড়া রান্না খেতেন না, এবং ওনার গলায় পৈতে বা উপবীত থাকতো সব সময়, এবং মারা যাওয়ার আগে তিনি গঙ্গা জল চেয়েছিলেন। তো এই থেকে একটা প্রমাণ পাওয়া যায় যে উনি খ্রিস্টান হওয়া তো দূরের কথা, পরে তিনি অ্যাকচুয়ালি দেখা যায় তার বিচার করলে যে উনি যেহেতু মিশনারিরা ভারতবর্ষে ক্রিশ্চিয়ানিটি স্থাপন করার চেষ্টা করছিল, তার বিরুদ্ধে একটা স্ট্র্যাটেজি করে তিনি একটা মানে কাজ করেছিলেন। এটা গেল দ্বিতীয়, সতীদাহ এবং উনি খ্রিস্টান হয়ে যাওয়া। তৃতীয় হলো যে ইংরেজি শিক্ষা। ইংরেজি শিক্ষা তখন সেই সময় যুগ সন্ধিকণটা, ওনাকে কেন যুগপুরুষ বলি আমরা, যুগ সন্ধিকণটা তুমি যেটা বললে যে মোগলদের শেষ হয়ে গেছে 1707 সালে অরঙ্গজেবের মৃত্যুর পর থেকে মোগল সাম্রাজ্যে সেরকম আর কিছু রইল না, পড়েছিল না। তো এরকম সময়ে যে জন্মালেন উনি, তখন যেটা তুমি বললে যে হিন্দু সমাজ নানা রকমের কুসংস্কার আচ্ছন্ন হয়েছিল, নানা রকমের
প্রথা ছিল, যেমন সতীদাহ প্রথা তো একটাই ওরকম, আরো অনেক কিছু বামাচার এবং ছিল। তো তার দেখে শুনে স্বামী রামমোহন রায় দেখলেন যে আমাদের আবার ফিরে যেতে হবে অরিজিন মানে কি, বেদ আর উপনিষদ। এরা যারা নতুন সমাজে যারা ব্রাহ্মণ্যবাদ যেটাকে বলা হয়, সমাজ ব্যবস্থার উপর যে একটা প্রভাব রাখা, কন্ট্রোল রাখা, তার জন্য অনেক কিছু প্রথা চালু করেছিল। তো উনি সেই প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করলেন। তার মধ্যে একটা বিষয় ছিল যে উনি এই যে মূর্তি পূজা, বিগ্রহ পূজা, উনি নাকি তার বিরোধী ছিলেন। অ্যাকচুয়ালি দেখতে গেলে দেখা যাবে যে সেই অর্থে উনি মূর্তি পূজার বিরোধী ছিলেন না। উনি বিরোধী ছিলেন যে মূর্তি পূজা তুমি করছো কিন্তু তার মানে না বুঝে করছো। তুমি যে দুর্গা পুজো করছো, শক্তি মায়ের আরাধনা করছো, সেটাই ভুলে গেছো, শুধু তুমি মন্ত্র আর জপ আর এসব করছো, কিন্তু আসল মানে ভুলে গেছো। তাহলে কি উনি ব্রাহ্ম ধর্ম নিয়েছিলেন? কারণ ব্রাহ্ম ধর্মে আমরা শুনেছি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বা দেবেন্দ্রনাথ ঠাকুর এরা তো মানে ব্রাহ্ম ধর্ম নিয়েছিলেন। ব্রাহ্ম ধর্মে মূর্তি পুজোর কে ওরা মানে না, ওরা মনে করেন যে ব্রহ্মাই আসল মানে মূল শক্তি। তো রামমোহন রায়ের সঙ্গে যদি এর কোনো লিঙ্ক থাকে একটু বলো। হ্যাঁ, তো রাজা রামমোহন রায় প্রথম দিকে ঢাকায় কিছু একটা সংস্থা তৈরি করেছিলেন উনি যখন ঢাকায় ছিলেন, এবং সেটা পরবর্তীকালে যখন তিনি কলকাতায় ফিরে আসেন, তখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের রবীন্দ্রনাথের ঠাকুর দাদা, তার সঙ্গে ওনার পরিচয় হয়, এবং তারা দুজন মিলে মোটামুটি ঠিক করেন যে এই যে মূর্তি পূজার এই যে কুপ্রথাগুলো শুরু হয়েছে হিন্দু সমাজে, সেগুলো থেকে বের করতে গেলে আবার পুরোনোতে অরিজিনে ফিরে যেতে হবে একদম। সে ক্ষেত্রে তারা বেদ এবং উপনিষদ নিয়ে নতুন করে চর্চা শুরু করলেন। তো তখন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কলকাতাতেই। ব্রাহ্ম সমাজের প্রথম দিকের যদি ব্রাহ্ম সমাজ দেখা হয়, তখন দেখা যাবে যে ওখানে মূর্তি পূজা হতো না, কিন্তু সিম্বলিক ভাবে একটা ওম বা কিছু রাখা থাকতো। তো সেই ব্রাহ্ম সমাজ থেকে কিন্তু বহু মানুষ উঠে এসছেন পরবর্তীকালে। তো ব্রাহ্ম কোনো একটা আলাদা ধর্ম বলা হয়, ব্রাহ্ম ধর্ম বলে আলাদা কিছু ছিল না। ব্রাহ্ম একটা নতুন পন্থাতে মানে কুসংস্কার মুক্ত হিন্দুত্ববাদ, যেটাকে আমরা বলি। হ্যাঁ, হ্যাঁ, এবং শুধু তাই নয়, তখন একটা চ্যালেঞ্জ আসছিল, খ্রিস্টানরা প্রচার করতে শুরু করলো এদের এক কোটি কোটি দেবতা হিন্দুদের। তো আমরা আবার ফিরে যাই ওনার অবদানের কথা। তো ওনার অনেক বড় বড় অবদান রয়েছে। তো সেটা তুমি যখন শুরু করলে, সতীদাহ প্রথার জন্য তুমি বললে ওনার কাছে কৃতজ্ঞ, আরো বড় সবারই মানে গোটা সমাজের কৃতজ্ঞতা হওয়া উচিত যে নারী শিক্ষা, নারী মুক্তি এবং নারী শিক্ষার জন্য ওনার যে অবদান, সেটা কিন্তু অপরিসীম। তো সেটা অনেকেই ভুলে গেছেন যে সেই যুগে মহিলারা, বিশেষ করে উচ্চবর্ণের মহিলাদের বলা হতো অসূর্যম স্পর্শা, মানে তারা সূর্যের মুখই দেখতে পেতেন না। এটা আমি জানি, আমার ঠাকুরমার কাছে শুনেছি, তার মা, তাদেরও পরিবারে এরকম ব্যাপার ছিল যে সূর্যের মুখ মানে বাইরে বেরোনো তাদের পক্ষে মানা ছিল, এবং খুব অল্প বয়সে তাদের বিয়ে দেয়া হতো। তো এইটা উনি তো নিজেই চোখে দেখেছেন, যেমন সতীদাহ মানে নিজের চোখে না দেখলেও তারা নিজের বৌদির যে তুমি কাহিনীটা বললে, এটা কিন্তু প্রমাণিত সত্য। তো সেটা উনি ডেফিনেটলি উনি অনেক কাজ করে গেছেন। ইন জেনারেল মানে এডুকেশন যেটা ব্যাপারটা, শিক্ষার ব্যাপারটা ইন জেনারেল উনি বিরাট কাজ করে গেছেন। এই কারণে যে আমি একটা মানে একজনের উদ্ধৃতি দিচ্ছি, ওনার একজন জীবনীকারের, যে সারা পৃথিবীর মধ্যে যারা ইস্ট আর ওয়েস্টের মধ্যে যে সংযোজন করার যে প্রচেষ্টা, তার প্রথম প্রচেষ্টা ভারত থেকে করেছিলেন রাজা রামমোহন রায়। তো
তখনকার দিনে কি হতো যে ব্রিটিশরা চাইছিল যে ব্রিটিশদের যে ম্যাক্স মুলারের উদাহরণ দিয়ে বলা যায়, ম্যাক্স মুলার কে বলা হয়েছিল ব্রিটিশদের দ্বারা, বিশেষ করে মিশনারি, যে যত কিছু ভারতীয় পুঁথিপত্র আছে, সে গীতাই হোক আর বেদ হোক আর উপনিষদ হোক, ওগুলো ট্রান্সলেট করতে বলা হয়েছিল, এবং এমন করে ট্রান্সলেট করো যাতে ভারতীয়রা এই কনফিউজ হয়ে যায় যে আরে একটা ফালতু বই, এসব বই পড়ে কোনো লাভ নেই, আমরা এখন পশ্চিমের দিকে যাই, আমরা বরঞ্চ বাইবেল পড়ি এবং পশ্চিমের বিভিন্ন লেখা পড়ি, শেক্সপিয়ার পড়ি, এই সমস্ত। তো সেই ক্ষেত্রে উনি দেখাতে চাইলেন যে যারা ম্যাক্স মুলারের মতো যারা ছিল, তারা সবাইকে যখন ভুল বোঝাচ্ছে, সেই সময় ব্রিটিশরা চাইছিল, তাদেরকে মেইন সোর্স কারা ছিল, ব্রাহ্মণরা, যারা একটু সংস্কৃত জানতো, তাদের কাছ থেকে সমাজ ব্যবস্থা, শাস্ত্র, বিভিন্ন ব্যাপারে জানাজানি করত। তো তার জন্য ওরা বললো ঠিক আছে, এক কাজ করো, আমরা সংস্কৃত কলেজ বানাই। সংস্কৃত কলেজ, যেটা সংস্কৃত কলেজ ভাবে শুরু হয়েছিল, এবং রামমোহন তার বিরোধিতা করেছিলেন। কারণ একটা ছিল, বড় কারণ ছিল, যে এরা এই সংস্কৃত কলেজ করে আমাদের আরো বেশি ভুল বোঝাবে, এই সংস্কৃত করে না বুঝেই আরো বেশি খারাপ বোঝাবে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, তখন ফার্সি এবং উর্দু প্রচলিত ছিল বিভিন্ন আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাতে। ব্রিটিশরা তখন ইংরেজি নিয়ে এসছে। এইবার যদি দেখা যায়, আমি অনেক প্রচুর পরিমাণে ছোটখাটো টোল ছিল, ব্রিটিশরা আসার আগে প্রচুর লক্ষ লক্ষ অ্যাকচুয়ালি প্রাইমারি স্কুল বলতে পারো, টোল বলতে পারো, যেখানে নানা রকমের বিষয় শেখানো হতো, সংস্কৃত ছাড়াও তর্কশাস্ত্র, নবদ্বীপে যেমন বা ত্রিবেণীতে যেমন, এই সমস্ত নানা রকম জায়গায় অনেক কিছু স্কুল ছিল, আমাদের ভারতীয় স্কুল। ইংরেজরা আসার পর সেগুলো সব ধ্বংস করে দেয় প্ল্যান করে। কিন্তু আধুনিক বিজ্ঞান, যেটা, যে বিজ্ঞানের যে চর্চা, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এগুলো ভারতই দিয়েছে সারা পৃথিবীকে। ভারতের অবদান অনস্বীকার্য, যে গণিত শাস্ত্র থেকে আরম্ভ করে জ্যোতির্বিদ্যা থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপার ভারতবর্ষ পৃথিবীকে দিয়ে। কিন্তু যখন বিদেশি আক্রমণ, হানাদাররা এলো, তারা আমাদের ইনস্টিটিউট গুলোকে ধ্বংস করে দিল, নালন্দার মতো বহু আমাদের যেগুলো ইউনিভার্সিটি, যেখানে শিক্ষা কেন্দ্র, সেগুলো ধ্বংস করে দিল। তার ফলে জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা, টেকনোলজি চর্চা, এই সমস্ত প্রায় বন্ধ হয়ে গেল। এই যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হলো, তার পয়সা করিও কিন্তু গেছে বাংলা থেকে। মির্জাফরের, জগৎ শেঠের, এদের এখানে যা সম্পত্তি ছিল, সেই সমস্ত টাকা পয়সা গেছিল ওখানে। তো রামমোহন দেখলেন যে ভারতবর্ষকে আবার ফিরিয়ে আনতে গেলে আমাদের বিজ্ঞান চর্চা দরকার। বিজ্ঞান না হলে আমরা আর এগোতে পারবো না, আমরা পিছিয়ে গেছি, কয়েকশো বছর পিছিয়ে গেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তখন উনি বললেন তার জন্য আমাদের ইংরেজি শিখতে হবে, ইংরেজিতে আমাদের, ওদের যারা গবেষণা করেছে পশ্চিমে, ইংরেজি ভাষাতেই শিখতে হবে। ঠিক আছে, পরে কোনো একদিন আমরা আবার সংস্কৃত বা বাংলা ফিরিয়ে আনতে পারি। উনি নিজেও খুবই এটার মধ্যে উৎসাহ ছিল, যে বাংলা এবং বাংলার প্রচার, ওনার নিজস্ব একটা ব্যক্তিগত ইচ্ছা ছিল। আমরা যেটা দেখেছি যে ভারতে যারা বিজ্ঞানী, আমাদের যে আদি যুগের যে বিজ্ঞানীরা, সব তো ভারত থেকেই। তুমি বলো না, সেই ব্রহ্মবর্ত থেকে শুরু করে চরক, শুশ্রূষা, তারপরে তোমার আর্যভট্ট, এরা তো প্রত্যেকেই তো আমাদের ভারতের থেকে, দেয়ার অরিজিন ইজ ফ্রম ইন্ডিয়া, তাই না? এবং ন্যাচারালি আজকে রাজা রামমোহন রায় যেটা উনি করেছেন, উনি বাংলার গর্ব। কারণ আজকে আমরা শুনেছি ইউপি, বিহার, রাজস্থান, সব জায়গাতেই তো এই সতীদাহ বলো, বাল বিবাহ বলো, বা যেটা তুমি যে বললে না, অসহ্যম্পস্যা নারী, এগুলো তো শুধু বাংলা নয়, অন্যান্য রাজ্যেও এটা মারাত্মকভাবে প্রচলন ছিল, যে মহিলারা ঘর থেকে বেরোবে না, তারা সূর্যের মুখ দেখবে না, পরপুরুষের মুখ দেখবে না। এগুলো এই যে বিষয়গুলোর বিরুদ্ধে যে ওনার লড়াই, এবং নারী শিক্ষার প্রচলন,
এই যে বাল বিবাহ বন্ধ করা, এবং পরবর্তীকালে রানী রাসমণিও তার মানে অনেকটা এ ব্যাপারে তাকে সাহায্য করে, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আছেনই। সব মিলিয়ে আমার মনে হয় সেই সময় যে একটা নবজাগরণ, তা বোধহয় আমরা আর ভাবতে পারি না। মানে গোটা বাংলাকে যেন এনারা একেবারে ভারতের কাছে, ভারত সভায় শ্রেষ্ঠ আসন তুলে দিয়েছিলেন। কবে আবার সেই জায়গায় আসবো আমরা? তুমি আমাকে বলো আরেকটা বিষয় যেটা আমি শুনেছি যে রাজা রামমোহন রায় নাকি অনেকগুলো ভাষা জানতেন, যেরকম উনি উর্দু জানতেন, পার্সি জানতেন, বাংলা, ইংরেজি তো জানতেন। উনি তিব্বতে গিয়ে নাকি উনি মানে বৌদ্ধ ভাষা যেটা, সেটাও উনি শিখেছিলেন। তো এগুলো নিয়ে একটু যদি বলো খুব ভালো। হ্যাঁ, তো যেটা আমি শুরুতেই বলেছিলাম, উনি পার্সি জানতেন এবং হিব্রু জানতেন এবং আরবিক জানতেন। তো ওনার প্রথম দিকের উদ্দেশ্য ছিল যে উনি পরের মুখে ঝাল না খেয়ে, ট্রান্সলেশন না পড়ে, উনি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট হিব্রু ভাষা শিখে, ক্যান ইউ ইমাজিন, তখন না ছিল ইন্টারনেট, না ছিল হোয়াটসঅ্যাপ, না ছিল কিছু অনলাইন, উনি হিব্রু ভাষা শিখে নিজে সেই ভাষাতে উনি ওল্ড টেস্টামেন্ট পড়তেন। উনি তখনকার যে অ্যারামিক ভাষা, সেটাও খানিকটা উনি চর্চা করেছিলেন এবং সেই সময়কার নিউ টেস্টামেন্ট পড়লেন। তারপরে আরবিক ভাষায় উনি আরবিতে কোরআন পড়লেন এবং ইংরেজি তো করলেনই। যে ইংরেজি শেখার জন্য 2-3টে কারণ ছিল। একটা হলো সারা পৃথিবীর সঙ্গে সম্পর্ক করা, তার জন্য ইংরেজির দরকার। তখন ইংরেজরা সারা পৃথিবীতে আস্তে আস্তে জাল বেচাচ্ছে এবং উনি দেখতে পেয়েছিলেন, এই জন্য ঋষি বলছে, উনি দেখতে পেয়েছিলেন যে ইংরেজি পৃথিবীর একটা কমিউনিকেশনের মেইন ভাষা হয়ে দাঁড়াবে। উনি তো ফ্রেঞ্চও নিতে পারতেন, উনি জার্মান নিতে পারতেন, কিন্তু উনি ইংলিশকেই চয়েস করলেন। যে দেখতে পেলেন যে ব্রিটিশরা তখন সবে এসছে, মানে বেশ কিছু দশক আগে, এবং উনি নিজের স্বচক্ষে দেখলেন যে এই ইংরেজি ভাষাটাই আমাদের প্রয়োজন হবে এখন। দুর্ভাগ্য যে পরবর্তীতে, মানে 50 বছর পরেও আমরা হয়তো সংস্কৃতকে আবার ফিরিয়ে আনতে পারতাম, কিন্তু সেরকম প্রচেষ্টা আর হয়নি। সেটা দোষটা আমাদের, সেটা রামমোহনকে দোষ দিয়ে লাভ নেই। উনি ইংরেজি ভাষা শেখার আর একটা বড় কারণ ছিল যে ইংরেজরা তখন নানা রকমের আইন কানুন চালু করেছিল, সেইটা তো সব ইংরেজিতে লেখা ছিল। আর তখনকার কোর্টের ভাষাটা, মানে যেটা মুঘলদের আমল থেকে হয়ে আসছিল, সেগুলো ছিল ফার্সি ভাষায় হতো। তো উনি সেই জন্যে ইংরেজিটা আরো একটা শেখার কারণ ছিল যে উনি জানবেন যে আইনগুলো কি। এবং তখনকার দিনে উনি মোটামুটি ব্রিটিশদের সমস্ত আইন কণ্ঠস্থ করে ফেলেছিলেন। উনি যদি স্পিচ দিতেন, উনি নোট দিতেন কোন জায়গা থেকে তিনি কোন আইনের কোন ধারা সেটা নিয়ে কার্যকলাপ। তো ওনার যে মেইন যে অবদান, সেটা হলো যে ফার্সি থেকে লিগাল, এখনো যেটা লিগাল সিস্টেমে এখনো হয়ে আসছে, মিলর্ড, উনি ফার্সি থেকে সেটা ইংরেজিতে করালেন। আগে কি হতো, ব্রিটিশ আমলে জুরি ডিউটি, যেটা জুরি ট্রায়াল হতো, সেখানে শুধু ইংরেজরাই থাকতো। মানে আমার যদি কেস থাকে একজন ভারতীয়, যারা জুরি থাকবে সবকিছু ইউরোপিয়ান সাদা। হি ফোর্স দেম যে জুরিতে আমাদের ভারতীয় থাকতে হবে। রেভিনিউ কমিশন আর জাজ, এদের মধ্যে অনেক রকমের কনফ্লিক্ট ছিল, ম্যাজিস্ট্রেট। তো উনি সেখানেও রিফর্ম নিয়ে এসেছিলেন যে জাজ আর ম্যাজিস্ট্রেট সেপারেট হবে। ক্রিমিনাল ল যেগুলো ব্রিটিশরা করেছিল, সেগুলো ভারতীয় পরিপ্রেক্ষিতে তার কোড উনি লিখিয়েছিলেন। মানে এগুলো আমরা জানিই না আদৌ। আজকের উকিলরা হয়তো জানেই না যে ক্রিমিনাল ল যেগুলোর মডিফিকেশন করেছিলেন রাজা রামমোহন রায় নিজে। সিভিল সার্ভিসে ভারতীয়দের জায়গায় ছিল না, যেগুলো আইসিএস বা এখন আইএএস হয়েছে। খুব তার যে রিফর্মটা উনি করেছিলেন যে ভারতীয়দেরও করতে দিতে হবে, তার জন্য সুভাষচন্দ্র বোস বা যারা নাম করা, চিত্তরঞ্জন দাস, এরা সব সিভিল সার্ভিসে যোগ দিতে পেরেছিলেন পরবর্তীকালে। আর লেজিসলেশন যখন হতো, কোনো লেজিসলেশন পাস হতো, উনি দাবি করেছিলেন যে পাবলিক ডিবেট, পাবলিক ওপিনিয়ন নিতে হবে। এই যে কাজগুলো যে মানে করে গেছেন সেই আমলে, তার থেকেই বোঝা যায় কত বড় মাপের মহাপুরুষ উনি ছিলেন। যে
যে মানে কল্পনার বাইরে। মানুষের মানে অনেক অনেক তো রাজা জমিদারি ছিল, তো ওখানে নানা রকম অত্যাচার করতো জমিদাররা, ছোটখাটো রাজারা। সেখানেও তিনি নিজে রাজা হয়েও তাদের হয়ে, গরিব এবং মানে ভূমিহীনদের হয়ে ইনি অনেক কিছু প্রচেষ্টা করেছিলেন এবং লেজিসলেটিভ এনেছিলেন। এবার আরেকটা বিষয় যেটা, স্বামীজি যখন 1893 সালে আমেরিকায় আসেন, তখন থেকেই ভারতবর্ষর সভ্যতার সম্বন্ধে পৃথিবী জানতে শুরু করে, হিন্দু ধর্ম সম্বন্ধে জানতে শুরু করে, এবং উনি যখন দেশে ফিরে যান তখন কি ইম্প্যাক্ট হয় আমরা জানি। উনি একটা বক্তৃতা দিয়েছিলেন ম্যাড্রাসে যে আজ থেকে 50 বছর, এখন সমস্ত দেবদেবীকে ভুলে যাও, শুধু ভারত মাতার পুজো করো, এবং 50 বছর, আগামী 50 বছর যেন শুধু ভারত মাতাই আমাদের আরাধ্য হয়। এবং সেই স্পিচের এক্স্যাক্টলি 50 বছর পরে ভারত স্বাধীন হয়েছিল। তো স্বামীজিকে আমরা অনেকখানি ক্রেডিট দিই, কিন্তু ভুলে গেছি যে স্বামীজি যাওয়ার আগে যে গ্রাউন্ড তৈরি করা আমেরিকাতে বিশেষ করে, সেটা কিন্তু রাজা রামমোহন রায় করেছিলেন। তিনি কখনো আমেরিকা যাননি, তা সত্ত্বেও কি করে করেছিলেন। আমরা যারা আমেরিকায় থাকি, আমরা ভারতীয়রা এটাও অনেকেই এটা জানি না যে এখানকার দুজন বড় দার্শনিক, এমারসন আর থরো, আমাদের এই বস্টনেই কাছেই ওনাদের বাড়ি ছিল, এনারা একটা মুভমেন্ট শুরু করেছিলেন, তার নাম ছিল ট্রান্সেন্ডেন্টাল মুভমেন্ট। ট্রান্সেন্ডেন্টাল মুভমেন্ট কি, ওরা আর কি গোঁড়া খ্রিস্টান ধর্ম অবলম্বীদের সঙ্গে থেকে ওরা একটু মুক্তি চাইছিল, যে তোমাকে শুধু বাইবেল মানতে হবে, শুধু জিসাসকে মানতে হবে, তার বাইরে গেলে তুমি আর খ্রিস্টান নও। তো এর বাইরে আসার একটা চেষ্টা, একটা মুভমেন্ট চলছিল যে কেমন করে আমরা বেশি ইউনিভার্সাল হতে পারি, কেমন করে সবাইকে অ্যাকসেপ্ট করতে পারি। এমন সময় কি হলো, এই রাজা রামমোহন রায়ের ট্রান্সলেটেড একটা গীতা, ভাগবত গীতা, থরোর পিসির কাছে এসে পৌঁছায়। এখান থেকে ভারতবর্ষ থেকে, এখান থেকে তো আনাজ অনেক কিছু ব্যবসা বাণিজ্য হতো, বস্টন থেকে মেইনলি। এখান থেকে বরফ যেত, কাঠের গুঁড়ি দিয়ে বরফ, বিভিন্ন রকমের জিনিস এখান থেকে যেত, কিন্তু বেশিরভাগ জিনিস ভারত থেকে আসতো। তার মধ্যে চা ছিল, মশলাপাতি ছিল, এবং পিতলের, আইভরি, সমস্ত জিনিস। তার সঙ্গে কোনো এক জাহাজে একটা ভাগবত গীতাও চলে আসে। সেই গীতাটা পরে থরো পড়েন, পড়ার পর ওনার জীবন পাল্টে যায়। বলে যে আর কোনো বইয়ের দরকার নেই, এই বইটা পড়ার পর আমার মনে হচ্ছে পৃথিবীতে আর কারোর কিছু পড়ার দরকার নেই। সেই থরো আর এমারসন এখানে যে ট্রান্সেন্ডেন্টাল মুভমেন্টটা শুরু করলেন, তাতে বহু লোক তাতে ইয়ে হলো, ইনফ্লুয়েন্সড হলো। উনি ইংল্যান্ডে গেলেন, ইংল্যান্ডে গিয়েও সেই এক কাজ করেছিলেন। ওখানে উনি কিছু খ্রিস্টান গ্রুপের সঙ্গে কাজ করতেন, তাদের সঙ্গে কাজ করে, তাদেরকে সিম্পাথি দেখিয়ে, তাদেরকে ইউনিভার্সাল দেখিয়ে তাদের সঙ্গে কাজ করতেন। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি এই উপনিষদ আর গীতা, এই বাণী প্রচার করতেন। তো সেই তখনকার দিনে হার্ভার্ড ইউনিভার্সিটির যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটা চিঠি লিখেছিলেন যে আমি আমেরিকা তোমার জন্য ওয়েট করে আছে, তুমি কবে আমেরিকা আসবে। এত বড় মাপের মানুষের থেকে বোঝা যাচ্ছে যে প্রথম ভারতীয় যিনি গ্লোবালাইজেশন যেটাকে বলে, ভারতীয় চিন্তা ভাবনার, তার জনকও হচ্ছেন রাজা রামমোহন রায়। এবং তার পরবর্তীকালে আমরা মানে ওনার অকাল মৃত্যুটা খুবই দুঃখের, কিন্তু ওইটুকু সময়ে তিনি যা দিয়ে গেছেন ভারতবর্ষের জন্য, পৃথিবীর কাছে, মানে সেটার মেজার করার জন্য হয়তো আর একটা রামমোহনেরই হয়তো দরকার হবে, যে উনি কি দিয়ে গেছেন ওখানে। তো যারা ভুল বোঝে, যারা ভুল প্রচার করে রামমোহনের নামে, তাদের আমি বলবো যে রাজা রামমোহন রায়ের যে কমপ্লিট ওয়ার্কস, সেটা পড়ার জন্য, এবং বেশ কয়েকটা ওনার জীবনী লেখার অনেকগুলো পশ্চিমী যারা ওনার বই লিখেছেন, তার মধ্যে একজন হচ্ছেন এডি হড্ডার বলে একজন, তার বই যদি পড়া হয়, তার থেকে দেখা যাবে যে রামমোহনের তৎকালীন আর একজন জাস্টোপিল বলে একজন, তিনিও একটা বই লিখেছিলেন। মানুষ শর্টকাট খোঁজে, তো সে কি করে, একটা থিওরি জোগাড় করে নেয়, যে কারো কাছে শুনেছে যে রামমোহন রায় খ্রিস্টান হয়ে গেছিলেন, আর দিয়ে দেখা যাবে যে কয়েকটা কোট এদিক ওদিক
থেকে বেরিয়ে আসছে। কিন্তু যদি দেখা যায় যে ওনার লেখা থেকে, যেমন উনি দুটো একটা বই লিখেছিলেন, পারসেপ্ট অফ জিসাস বলে, ক্রাইস্ট বলে। অ্যাকচুয়ালি বইটা ছিল ক্রিশ্চিয়ানিটির এগেনস্টে। ওই বইটা পাবলিশ হওয়ার পর রই রই পড়ে গেছিল সারা পৃথিবীতে, যে এই লোকটার সঙ্গে কয়েকটা গ্রুপ ক্রিশ্চিয়ান তারা কাজ করতো, তারা বলে কি এই কথা লিখলো। তো উনি বলেছিলেন যীশু খ্রিস্ট তোমাদের কাছে ভগবান হতে থাকে, আমার কাছে উনি হয়তো যদি থেকেও থাকেন মানুষ ছিলেন, একজন মহান মানুষ ছিলেন। আমাকে এই ধরনের লেখা। তারপর উনি কোরআনেরও ট্রান্সলেশন করতে শুরু করেছিলেন, কিন্তু খানিক দূর এগিয়ে উনি আর কমপ্লিট করেননি। কারণ এটাও যদি করতেন তাহলে হয়তো তখনকার দিনে বিরাট কন্ট্রোভার্সি হতো, কারণ কোরআনে বহু কিছু কন্ট্রোভার্সিয়াল রয়েছে, সেগুলো উনি থামে গেলেন। তো বেসিক্যালি টু সামারাইজ দ্য হোল থট, যে বঙ্কিমচন্দ্র যেটা দেখেছিলেন, বঙ্কিমচন্দ্র খানিকটা দেখেছিলেন যে এইবার ব্রিটিশরা আসছে, ব্রিটিশদের ইউজ করেই, ওয়েস্টার্নারদের ইউজ করেই ভারতের পুনরুত্থান হতে হবে। উনি ওটা দেখেছেন, সেই জন্য ওনাকেও ঋষি বঙ্কিম বলা হয়। উনি সেই ভিশনটা উনি আনন্দমঠে দিয়ে গেছেন এবং বিভিন্ন লেখাতে দিয়ে গেছেন। তো এইবার আমাদের মনে হবে যে তাহলে তো ব্রিটিশরা প্রচুর কন্ট্রিবিউশন করে গেছে আমাদের। দেখো, এটা হচ্ছে ইতিহাসের খেলা। ব্রিটিশরা রেলওয়ে দিয়ে গেছে, ব্রিটিশরা ডাক ব্যবস্থাটাকে পুনরুজ্জীবিত করেছে, যদিও ডাক ব্যবস্থা ভারতের অতি প্রাচীন ব্যবস্থা ছিল, সেটাই ওরা আবার নতুন করে করেছে। তো অনেক কিছু মডার্নাইজেশন হয়েছে, হতে বাধ্য, কারণ তাদেরও তো ওখানে থাকতে হবে, স্কুল কলেজ তৈরি করা। কিন্তু আমরা কি করেছি? আমরা ভারতীয়রা কি করেছি? ভারতীয়রা 47 সালের পর থেকে কি করেছি? আমরা যে এই এখন আমরা দেখছি আইআইটি আইআইএম এরম হয়েছে, সেখানে কটা ছেলে মেয়ে পড়তে পারে? আমাদের তো কয়েকশো আইআইটি আইআইএম হওয়া উচিত ছিল এতদিনে, 47 সালের পরে, যাতে পৃথিবীর স্ট্যান্ডার্ডে একটা ইউনিভার্সিটিও বলতে পারবে না যে এই অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডের সমকক্ষ। তুলনা হয় না, এখনো পর্যন্ত হয়নি। তাহলে আমরা করছি কি? আমরা রামমোহনের পূর্বসূরি হয়ে আমাদের দায়িত্বটা কি ছিল? আমরা পুরো ফেলিওর আমাদের পার্টে। এবং যদি শিখতে হয় কিছু, যে ভারতীয়তা কি, জাতীয়তাবোধ কি, এটা রাজা রামমোহন রায়ের কাছেই শেখার আমাদের। এই যে এখন এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধের প্রাককালে মানে পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই যে আকাশ মিসাইল, ব্রাহ্মস মিসাইল, এগুলো তৈরি করেছে তো ভারতবর্ষে তৈরি হয়েছে। এবং এর জন্য কয়েকটা মানে বড় বড় বিজ্ঞানী, আবুল কালাম আজাদ, আমাদের প্রেসিডেন্ট কালাম, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এদের ইনিশিয়েটিভ যদি না নিতেন, ভারতবর্ষ কিন্তু এখনো সেই অস্ত্র শস্ত্র বিদেশ থেকে কিনতে হতো, পরনির্ভর হতো, আর দুটো গোলাগুলি চললেই আমরা হেরে চলে আসতাম। তো এই যে স্বনির্ভরতার বাণী, সেটা কিন্তু রামমোহন রায় থেকেই শুরু হয়েছিল। এবং সেই স্বনির্ভর যতক্ষণ না আমরা হব সব বিষয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা অন্যের উপর মানে ডিপেন্ডেন্ট হব এবং আমরা হাঁটতে থাকবো। তো সেই জন্য রাজা রামমোহনকে সবারই পড়া উচিত, ওনার অবদান, ওনার লেখা পড়া উচিত। অ্যাকচুয়ালি উনি কি লিখে গেছেন তখনকার দিনে। তো এটা এখন অনলাইনে ফ্রিতে পিডিএফ ফাইল আছে, কমপ্লিট ওয়ার্কশপ রাজা রামমোহন রায়। আমি সবাইকে বলবো ওটা পড়তে। আর বাংলা অনুবাদ হয়েছে কিনা আমি জানি না, হয়তো করা উচিত আমাদের বাংলা অনুবাদ। তো তখনকার দিনে ঘরে বসে তিনি এতগুলো ভাষা শিখেছেন, এতগুলো আইনি রিফর্ম এনেছেন, এতগুলো সামাজিক রিফর্ম এনেছেন। বাল বিবাহ, তখন অ্যাকচুয়ালি পর্দা প্রথা, আমাদের হিন্দুদের মধ্যে প্রচন্ড পর্দা প্রথা হয়ে গেছিল। এই যে মাথায় ঘোমটা দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু মুসলিম প্রভাব, এটা কিন্তু ফোর্স করেছে মেয়েরা। ভারত তুমি যদি দেখো দ্রৌপদী বা সীতা, এই সমস্ত চরিত্র দেখো, যা কিছু অঙ্কন পাওয়া যায়, তারা কিন্তু ঘোমটা দিয়ে ঘুরে বেড়াতেন না। তারা তাদের নিজস্বতাকে প্রকাশ করতেন নানাভাবে। তো এই যে পর্দা প্রথা, এটাও বিশেষ করে ভারতবর্ষ মানে বাংলাতে এটা যে আসা, সেটারও উনি বিরোধী ছিলেন। বাল বিবাহ, বহু বিবাহ, এই যে ব্যাপারগুলো, এই সমস্তর বিরুদ্ধে উনি কাজ করে গেছেন। শিক্ষা ব্যবস্থা, এবং উনি তো দুটো কলেজ তৈরি করেছিলেন এবং হিন্দু কলেজ স্থাপনাতে উনি আর্থিক সাহায্য দিয়েছিলেন। তো যারা বলে যে উনি খ্রিস্টান হয়ে গেছেন,
উনি হিন্দু কলেজের জন্য কেন টাকা দেবেন? ওই হিন্দু কলেজেই উনি অ্যাকচুয়ালি বলেছিলেন এখানে সংস্কৃত শেখাও। তাই এটা আরেকটা যেটা আমি বলতে ভুলে গেছি, যে এখন যেমন আমরা খুব ক্লিয়ারলি যারা দেখি হিন্দু ধর্মের যে বিস্তার, আমরা বলি কয়েকটা মানে বিভাজন আছে, শৈব, শাক্ত, বৈষ্ণব, এই ধরনের যে আমাদের এখন যে আমরা বুঝি যে যারা শিবের পুজো করেন, শিবের উপাসক, তারা শৈব। ওনার সময়ে কিন্তু এই আইডেন্টিটি গুলো ছিল না, কোনো হিন্দু আইডেন্টিটি ছিল না। আমরা যে হিন্দু সেটা আইডেন্টিটি ছিল না। যারা শিবের পুজো করতো তারা শিবের পুজো করতো, আমি যে হিন্দু এই কথাটা বলতে পারতো না। আমি যে শৈব, আমি যে শাক্ত, অথচ আমি হিন্দু, এই কথাটা বলতো না। সত্যিকারে যদি হিন্দুত্বের যদি প্রথম প্রপোনেন্ট হন, যে হিন্দু আইডেন্টিটি, আমব্রেলা হিন্দু আইডেন্টিটি, ইনি হচ্ছেন রাজা রামমোহন রায়। যে আমি হিন্দু, এই যে আইডেন্টিটিটা তৈরি করে এবং সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসা, সেটাও কিন্তু ওনার কৃতিত্ব। এবং পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ সেটা নিয়ে সারা পৃথিবীতে ঘুরেছেন। তো যত আলোচনা করা যায় দেখা যাবে যে এটা মানে শেষ নেই, ওনার অবদানের শেষ নেই। তো এত বড় একটা মহাপুরুষকে আমরা ভুলে গেছি। আমার মনে হয় প্রত্যেক বাঙালি, প্রত্যেক ভারতীয়র হৃদয়ে ওনাকে আবার ফিরিয়ে আনা দরকার। কলকাতায় আমরা রাজা রামমোহন রায় স্কুল আছে, রামমোহন মিশন যেটাকে বলে, রামমোহন কলেজ আছে। তো ওনাকে আমরা ভুলিনি, ভুলবো না, এটা তো স্বাভাবিক। আর উনি যেভাবে সমাজের যারা সেই প্রাগৈতিহাসিক চিন্তা ভাবনা নিয়ে, যারা মধ্যযুগীয় চিন্তা ভাবনা নিয়ে নারীর ওপরে, মানুষের ওপরে অত্যাচার চালিয়ে গেছেন, অর্থাৎ এই সতীদাহ প্রথা, এই যে পর্দা এবং তাদেরকে গৃহবন্দী করে রাখা, তার বিরুদ্ধে উনি যেভাবে লড়াই চালিয়ে গিয়েছেন, অর্থাৎ উত্থানের জন্য, মানুষের উত্থানের জন্য, সমাজের উত্থানের জন্য, নবজাগরণের জন্য আমরা তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই আমাদের যে আজকের আলোচনা, তার মধ্যে তুমি বইয়ের যে লিঙ্ক যেটা অনলাইনে আছে তার লিঙ্কটা একটু দিয়ে দাও, তাহলে সবাই পড়তে পারবে। বইয়ের নাম হচ্ছে অমৃতস্বপুত্রা and the Children of the Rishis। এটা amazon.in এতে এখন পাওয়া যাচ্ছে, প্রি অর্ডার, এখনো পর্যন্ত পাবলিশ হয়নি, অফিসিয়ালি পাবলিশ হয়নি। এটা amazon.in এ পাওয়া যাচ্ছে এবং কিছুদিনের মধ্যে ইউরোপ এবং আমেরিকাতেও এটা পাওয়া যাবে। তো আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করব আমাদের আলোচনা, এবং আমি প্রত্যেক দর্শককে বলবো আপনারা প্লিজ সবাই দেখুন, শেয়ার করুন, লাইক করুন, কারণ আমরা এই শুভ প্রচেষ্টা যেটা চালিয়ে যাচ্ছি প্রত্যেক সপ্তাহে বাংলা আবারের তরফ থেকে, বাংলাকে আবার নতুন রূপে আমরা দিতে চাই, ফিরিয়ে দিতে চাই তার যে ঐতিহ্য, তার যে সৌন্দর্য, তার যে মানে যাকে আমরা হেরিটেজ বলি, সেই তাকে আমরা আবার আমরা ফিরিয়ে দিতে চাই। আমরা কপিক্যাট হতে চাই না, আমরা তার নিজস্ব ঐতিহ্যকে নিয়ে আমরা বাঁচতে চাই। এই বাংলা আবারের এই ঐকান্তিক প্রচেষ্টাকে আপনারা সবাই সাপোর্ট করুন। আপনাদের সমর্থন, আপনাদের সাপোর্ট পেলে আমরা আরো এগিয়ে যাব। আজকে সবাইকে জানাই শুভরাত্রি। কাঞ্চনদাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।